ओं नमः श्री यतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের পুণ্য স্মৃতিতর্পণে ব্রতী হয়েছি। তাই এই স্মৃতিতর্পণের শুরুতেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের চরণে ভূলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। ব্যক্তিগতভাবে পূজনীয় মহারাজকে দর্শন, প্রণাম এবং অল্প বাক্য বিনিময় করার সৌভাগ্য আমার নিজের হয়েছিল এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে মেম্বার, এজিএম কমিটির মেম্বার হওয়ার চিঠিটি তিনি মঞ্জুর করে দিয়েছিলেন। আমরা যারা সেই সময় মেম্বারশিপ নিয়েছিলাম, অ্যাসোসিয়েট মেম্বার, লে মেম্বার হিসাবে রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে কার্যপ্রণালীর মধ্যে রয়েছে, সেইখানে যখন আমরা মেম্বারশিপের জন্য দরখাস্ত লিখেছিলাম, আমার ব্যক্তিগতভাবে সেই দরখাস্তটি প্রতি উত্তর দিয়েছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজের একটি কথার সূত্র ধরেই আজকের স্মৃতিতর্পণ। কোন পরিবারের ওপর ভগবানের কৃপা বেশি করে বর্ষিত হয়? কোন পরিবারে শান্তি বিরাজ করে? যে পরিবারে নারীরা সুখে থাকে, সম্মান পায়, সেই পরিবারের ওপর ভগবানের কৃপা বেশি করে বর্ষিত হয়। সেই পরিবারেই সর্বদা শান্তি বিরাজ করে, সেই পরিবারের কল্যাণ হয়। এই সিদ্ধান্ত প্রাচীন ভারতের ঋষি মনুর। সংসারের খুঁটি হচ্ছে গৃহিণী। সংসারে নারীর অনেক রকম ভূমিকা। তিনি কারুর স্ত্রী, কারুর মা, কাকিমা, কারুর পিসি, মাসি, দিদি বা বৌদি। তাকে ঘিরেই চলে সংসারের চাকাখানি। এর মধ্যে জননী বা মায়ের ভূমিকাই শ্রেষ্ঠ। ভারতের সমাজ শ্রী মাকে চিরকালই শ্রেষ্ঠ আসন দিয়ে এসেছে। সত্যি কথা বলতে কি, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজির জ্ঞান স্পৃহা এবং গবেষণার স্পৃহা ছিল সর্বজন বিদিত। তার অসাধারণ মেধা, পাণ্ডিত্য, সেবা পরায়ণতা ও ত্যাগ তপস্যাপূর্ণ জীবনের জন্য তিনি ছিলেন বহু মানিত। সর্বোপরি সংঘ সেবায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সাধারণভাবে একজন মানুষের মধ্যে এতগুলো গুণের সমাহার দেখতে পাওয়া যায় না। তিনি ছিলেন একাধারে একজন কৃতি শিক্ষক, দক্ষ প্রশাসক, গবেষক, লেখক, সুবক্তা, আধ্যাত্মিক গুরু এবং সর্বোপরি একজন সত্যিকারের শ্রীরামকৃষ্ণ সংঘের সেবক। পূজনীয় মহারাজের পুণ্য জন্মভূমি আখাউড়া গ্রাম, যেটা বর্তমানে বাংলাদেশের তিপ্পেরা জেলা অবস্থিত, এবং তার পুণ্য জন্মদিন ছিল 1931 সালের 17ই অক্টোবর। তিনি ছিলেন বাবা মায়ের প্রথম সন্তান। পিতার নাম ছিল শ্রী শৈলেন্দ্রনাথ চৌধুরী এবং মাতা ছিলেন শ্রীমতী শেফালিকা চৌধুরী। মহারাজের জন্মের পরেই তাকে দেখে এক ফকির বলেছিলেন, এ ছেলেকে তো ঘরে রাখা যাবে না। জন্মের কিছুদিন পরে এক মুসলমান ফকির বাড়িতে এসে যখন এক নবজাতক সন্তানকে আশীর্বাদ করতে চান, তখন মা শেফালিকা দেবী তাকে কোলে করে নিয়ে এলে তিনি চামর দুলিয়ে গান গেয়ে ছেলেকে দেখে মন্তব্য করেছিলেন, এ ছেলেকে তো ঘরে রাখা যাবে না। মা তাকে কিছু দক্ষিণা দেবার জন্য একটু অপেক্ষা করার জন্য বলে ভেতরে যান। ফিরে এসে অন্য
বা অনেক জায়গায় খোঁজাখুঁজির পরেও তিনি কিন্তু সেই ফকিরকে আর কোথাও দেখতে পাননি। এবং প্রকৃতপক্ষে তাই ঘটেছিল। 1955 সালের 21শে মে রামকৃষ্ণ সংঘের তদানীন্তন সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে মন্ত্রদীক্ষা লাভ করেছিলেন, যখন তাঁর বয়স ছিল মাত্র 24 বছর। 1948 সালে তার আগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পুরো আসাম প্রদেশে তিনি একাদশ স্থান অর্জন করেন। পরে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে 1950 সালে অনুষ্ঠিত আইএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এবং এই মহাবিদ্যালয়ে তার সহপাঠী ছিলেন রামকৃষ্ণ সংঘের আরেকজন বহুমানিত সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের ভূতপূর্ব সম্পাদক অধুনা প্রয়াত পরম পূজ্যপাদ স্বামী অশোক্তানন্দজি মহারাজ। এবং পূজনীয় প্রভানন্দজি মহারাজের এই মহাবিদ্যালয় পর্ব যথেষ্ট উল্লেখযোগ্য, কারণ এই সময় তিনি রামকৃষ্ণ সংঘের বহু পূজ্য বিদগ্ধ সন্ন্যাসী স্বামী প্রেমেশানন্দজি মহারাজের পূর্ণ সান্নিধ্য লাভ করেন। একেবারে মনের টানে প্রেমেশ মহারাজের দুর্নিবার আকর্ষণে তিনি বারবার চলে যেতেন সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, এই ছিল বোধহয় তার আরতি। সেজন্য প্রেমেশ মহারাজের সাধন ক্ষেত্র হলেও সারগাছিই হচ্ছে প্রকৃতপক্ষে পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজের অধ্যাত্ম জীবনের আঁতুর ঘর। এবং তারপরে পূজনীয় মহারাজের এই ছাত্র জীবন ছিল ঈর্ষণীয়। তার জীবনে যেন সব কিছু ছিল ছদ্মবেশী আশীর্বাদ। মাত্র 18 টাকা না থাকার অভাব সুদে আসলে পূরণ করে দিয়েছিলেন তার ফ্রেন্ড ফিলোজফার গাইড শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। তারপর মহাবিদ্যালয় জীবনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল তার বিদ্যাসাগর কলেজে। 1950 সালে তিনি গণিতে অনার্স নিয়ে ভর্তি হন এবং তারপরে এমএসসি সাইকোলজিতে তিনি 1954 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং 1956 সালে স্নাতকোত্তর স্তরে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। তার জীবন পথের প্রতিক্রে প্রেমেশ মহারাজ বলেছিলেন, সমাজের অবস্থা দেখিয়া দুঃখী হও, তোমার বুক হইতে অমৃত বাহির করিয়া ইহাদের শীতল করো। এই ভাবনাই তাকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সেই জীবসেবাই শিবসেবার মহত্তর আদর্শে অনুপ্রাণিত করে। ওই যে 18 টাকার যে কাহিনী, সেটি এরকম ছিল যে প্রেমেশ মহারাজ তোর সাথে তার যে যাওয়া আসা ছিল এবং সেখানে প্রেমেশ মহারাজই যেন তার চোখে খুঁজে পান অসামান্য রূপ। সেজন্য তিনি একটি চিঠির কথা বারবার উল্লেখ করেছেন, কারণ পূজনীয় মহারাজের যে প্রতি তার ভালোবাসা সেটা বোঝা যায়। বলছেন, তোমার চোখে একটা অসামান্য রূপ আছে, তাহা আমার আগে কেহ দেখিয়াছে কি? না দেখিয়া থাকিলে এখন দেখিবে। এটি দেখিলে সকলেই তোমাকে ভালোবাসবে, সকলেই তোমায় চাহিবে। তুমি বোধহয় কারোর প্রেম ভালোবাসা চাও না, তাহা আমার পক্ষে খুবই ভালো। আমি যা ভালোবাসা দিব তাহা ফেরত নিতে চাই না। আমার তো কোনো অভাব নেই, আমি সমষ্টির ভালোবাসা পাইয়াছি, আমি বেষ্টির নিকট কিছু চাই না। কাজেই তোমাকে যা দিব তার প্রতিদান প্রার্থী আমি নই, সুতরাং তোমার কোনো ভয় নেই। এই এবং তারপরে তিনি বলছেন সুন্দর করে সেই চিঠিতেই বলছেন, তুমি বিবেক, বরুণ, কালাচাঁদ, কালামানিক হইয়া যাও, তুমিও খুদে রামকৃষ্ণ, আমি সকলকে আমার রামকৃষ্ণ বলে জানব। অর্থাৎ এই ভাবনাটা যেন তার মধ্যে সেই অনুপ্রাণিত করছেন। পরবর্তীকালে কর্মই তার ধর্ম হয়েছিল এবং জীবসেবাই তার কাছে হয়ে গিয়েছিল শিবসেবা। রামকৃষ্ণ মিশনের নরেন্দ্রপুর আশ্রমে এসে তিনি স্বামীজির আদর্শে সমাজ এবং গ্রামের উন্নয়নের কাজে যুক্ত হন এবং নরেন্দ্রপুর আশ্রমে 1957 সালে ইনস্টিটিউট অফ সোশ্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের ডাইরেক্টরের পদ গ্রহণ করেন এবং তারও পরে 1 জুলাই 1962 সালে ব্রহ্মচারী গিরিশ চৈতন্য হয়েছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দ্বিতীয় প্রধান শিক্ষক এবং এই পদ থেকে অবসর নিয়েছিলেন 1967 সালের 5ই নভেম্বর। 5 বছর 4 মাস 4 দিন প্রধান শিক্ষক রূপে
তার ছিল বর্ণময় জীবন। এক অদ্ভুত দুর্বলতা ছিল ইংরেজির প্রতি এই প্রধান শিক্ষকের। তাই প্রত্যেক ছাত্রকে একটা ডায়েরি দিয়েছিলেন যার নাম ছিল মাই প্ল্যান, এবং তার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, তার প্রথম পাতায় লেখা থাকতো মাই প্লেজ, অর্থাৎ শপথ, আই শ্যাল পে অ্যাটেনশন টু এভরি অ্যাসপেক্ট অফ মাই গ্রোথ, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল, সোশ্যাল, মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল। বিদ্যালয়ে ইংরেজি পঠন পাঠন এবং কথোপকথন পেল একটা স্পেশাল বুস্টার। একজন শিক্ষার্থীর জন্য হোলিস্টিক ডেভেলপমেন্ট তিনি চেয়েছিলেন। পরে তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের মতন ঐতিহ্যশালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে আসেন 1968 সালের 4 এপ্রিল। তারপরে সহসম্পাদক রূপে যোগদান করেন সেবা প্রতিষ্ঠানে 1972 সালের 1 জানুয়ারি। 1975 সালে তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক হন এবং এই প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য কাণ্ডারি হয়ে ওঠেন। শত কাজের মধ্যেও তাঁর ছিল নিবিষ্ট পাঠ এবং নৈষ্ঠিক গবেষণা। তার গবেষণা ছিল বহুমুখী এবং তার সারস্বত সাধনার কথা যদি আমরা ভাবি তাহলে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণদেবের অন্তলীলা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, শারদানন্দ চরিত, ব্রহ্মানন্দ চরিত, দ্য ফার্স্ট মিটিংস উইথ শ্রীরামকৃষ্ণ, দ্য ইটার্নাল কম্পেন, এরকম বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ, অমৃতরূপ শ্রীরামকৃষ্ণ এবং রামকৃষ্ণ মঠের আদি কথা। শ্রী মায়ের ক্ষেত্রেও তিনি শতবর্ষের আলোকে রামকৃষ্ণ ভাবগঙ্গা, শ্রীরামকৃষ্ণ সহায়িকা মা শারদা, শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য নবচৈতন্য, শ্রীরামকৃষ্ণ সমীপে গিরিশ, মুসলমান সন্ত, এই রকম নানান গ্রন্থ তিনি লিখেছিলেন। এবং 1999 সালের 28 জানুয়ারি তিনি গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি 2012 সালের 6 মে রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। তারও আগে তিনি 1983 সালের 18 এপ্রিল নির্বাচিত হয়েছিলেন রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি এবং পরিচালন সমিতির অন্যতম সদস্য। 1984 সালের 18 মে তিনি মূল কার্যালয় রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম সহসম্পাদক হিসাবেও নিযুক্ত হন। বাগবাজারে মায়ের বাড়িতে তিনি মন্ত্রদীক্ষা প্রদান করেন 2012 সালের 29 জুন থেকে, এবং সেই মায়ের বাড়িতেই তিনি 2022 সালের 25 জুন তারিখে শেষ মন্ত্রদীক্ষা প্রদান করেন। দেশ বিদেশে সর্বমোট 40,409 জন ধর্ম পিপাসুকে তিনি মন্ত্র দীক্ষা প্রদান করেন। নিজেই তিনি বলতেন সেবকদের 40,000 পেরোনোর পর তিনি থেমে যাবেন। সত্যদ্রষ্টা নিরাশক সন্ন্যাসীর কথা ভুল হয়নি। স্বামী প্রভানন্দজি ছিলেন সত্যি কথাই ট্রু টু দ্য কাইন্ড্রেড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড হোম। বারবার সাধু সমাবেশে গভীর আবেগের সঙ্গে বলতেন, মনে রেখো ঠাকুর, মা, স্বামীজি আর রামকৃষ্ণ সংঘ, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই সত্তা চতুষ্টয়কে উপলব্ধি করার সাধনা এ যুগের শ্রেষ্ঠ সাধনা। মহারাজ বহু সাধু সন্ন্যাসীর সঙ্গ লাভ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন স্বামী প্রেমেশানন্দজি, স্বামী শান্তানন্দজি, স্বামী জ্যোতিষ্বরানন্দজি, স্বামী লোকেশ্বরানন্দজি, স্বামী বিশুদ্ধানন্দজি, স্বামী বীরেশ্বরানন্দজি, স্বামী শঙ্করানন্দজি এবং ডাচ সন্ন্যাসী স্বামী অতুলানন্দজির কথাও তিনি বারবার উল্লেখ করতেন। 2007 সালের 2 মে তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের প্রতিও তার বরাবরের মতন একটা মমতা ছিল, একটা ভালোবাসা ছিল। মহারাজ কাজে কর্মে ছিলেন অত্যন্ত মেথডিক্যাল। সময় ব্যবহারের কৌশল তিনি জানতেন। সেই জন্য তিনি বিশাল কর্মকাণ্ড যেমন সামলেছেন, ঠিক তেমনি বেলুড় মঠে মিউজিয়ামের যে কাজকর্ম সেটিও তিনি খুব নিপুণ নিষ্ঠার সাথে একেবারে তার পরিচালনা করেছেন এবং তার রূপ দান করেছেন। আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে যে সমাজ শিক্ষা পত্রিকা বেরোয়, যেটি মূলত ঠাকুরমা স্বামীজির ভাবপ্রবাহের সাথে গ্রাম বাংলার বহু সমস্যার সমাধানকে তুলে ধরে, সেই সমাজ শিক্ষা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন স্বামী প্রভানন্দজি মহারাজ। এক অনন্য মহাজীবন তাঁর ছিল এবং সেই জন্য মহারাজের স্মৃতিতর্পণ করতে গিয়ে সমস্ত সন্ন্যাসীরা বারবার অনুভব করেছিলেন যে
গুরু হিসাবে তিনি নিজেকে দেখাতে চাইতেন না, সে বোধও তিনি রাখতেন না। কেউ কেউ তাকে যখন জিজ্ঞেস করেছেন যে আপনি গুরু, ইহকাল পরকালের ভার নিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি অবিচলিত চিত্তে বলেছেন, না, গুরু আমি নই, গুরু ঠাকুরই, তাঁরই প্রতিনিধি রূপে আছি, ওঁকে সব বলো। এই যেন শ্রী শ্রী মায়ের এক কথার ধ্বনি তার মধ্যে। এবং সত্যি সত্যি তার মহাপ্রয়াণের পর অত্যন্ত বিদগ্ধ সন্ন্যাসীরা নিজেদের মধ্যে বলাবলি করেছিলেন যে একজন পণ্ডিত সাধু চলে গেলেন। অদ্ভুত ছিল তার সহ্য ক্ষমতা। ঠাকুর মা স্বামীজিকে যেমন ভালোবাসতেন, তেমনি সঙ্ঘকে ভালোবাসতেন। ঘরে ঢুকে প্রণাম করলে পাশের টেবিলে রাখা কৌটো থেকে এক মুঠো লজেন্স, চকলেট হাতে তুলে দিতেন। আশীর্বাদ চাইলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন। কখনো বা পাশে দাঁড়ানো সেবককে বলতেন, ওকে ভালো কিছু খাওয়াও। এরকম ছিল মহারাজের ভীষণ প্রত্যেক দিকে লক্ষ্য করার ক্ষমতা। নিজে বলতেন যে তখন খুব সাধু দর্শন করে বেড়াতাম, অনেক পুরনো সাধু দর্শন করার সুযোগ হয়েছিল। শ্রী শ্রী মায়ের শিষ্য ডাচ স্বামী অতুলানন্দজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন তিনি বার্লগঞ্জে থাকতেন। তার সাধু জীবন ছিল খুবই বৈরাগ্য ব্যঞ্জক। মহারাজ বলছেন, কখনো কখনো বলতেন যে স্বামী শান্তানন্দজিও আমায় খুব ভালোবাসতেন, তার অনেক সঙ্গ পেয়েছি। তখন তিনি রাঁচি মোড়াবাদী আশ্রমে থাকতেন। তিনি অনাহত ধ্বনি শুনতে পেতেন, ভাবতেন সবাই বুঝি শুনতে পায়। একদিন আমায় বললেন, আমি এই রকম একটা শব্দ শুনতে পাই, তুমিও শুনতে পাও নিশ্চয়ই। পূজনীয় প্রভানন্দজি বললেন, আমি বললাম, না মহারাজ, আমি শুনতে পাই না। তখন স্বামী শান্তানন্দজি বললেন, চেষ্টা করো, তুমিও পাবে। একবার হিমালয়ে তপস্যায় যাবার কথা তাকে বলতেই তিনি বললেন, যাও, খুব তপস্যা লাগাও, তুমিও নিশ্চয়ই এই ধ্বনি শুনতে পাবে। তবে একটু দুধ খাবে, শরীর ঠিক রাখতে হবে, তা না হলে তপস্যা করতে পারবে না, বলে একটা 10 টাকার নোট আমায় দিলেন। কত কথা তাঁর সাথে হয়েছিল। পূজনীয় মহারাজ তাঁর স্মৃতিচারণায় বলছেন যে আমি খুব ভুগতাম বলে হিরণময়ানন্দজি মহারাজ একটু মায়ের চরণ রজ দিয়ে আমায় বললেন, যদি বিশ্বাস থাকে তাহলে এই মাদুলিতে ভরে গলায় সর্বদা রেখো, মায়ের কৃপায় সব হতে পারে। এখনও সেটি আমার গলায় রয়েছে এবং ভালোই আছে। মহারাজ সাধু মহাত্মাদের যেমন সঙ্গ লাভ করেছেন, তেমনি তপস্যা করতেন। তার জীবন ছিল রুটিন লাইফের মতন, একদম দেখার মতন। ভোর 3:30 উঠে তিনি মন্দিরে যেতেন। 5:15 ঘরে ফিরে এসে স্নানাদি সেরে হাঁটতে হাঁটতে সব মন্দিরে প্রণাম করে কখনো কখনো নীলাম্বর বাবুর বাগান বাড়িতে গিয়ে মাকে প্রণাম করে আসতেন। 6:20 নাগাদ ঘরে পৌঁছে যেতেন। ঠিক 6:30 ডাক্তার বক্সিকে ফোন করে কুশল সংবাদ নিতেন। তারপর লেখাপড়া করতে করতেই সব ফোন সেরে টিফিনে বসতেন। তার খাওয়া ছিল খুব অল্পই, তাই সময় লাগতো খুব কম। খানিকটা লেখাপড়া করেই 8:15 নাগাদ অফিস চলে যেতেন। প্রত্যেকটা কাজ ছিল সময়ের বাঁধা ধরা নিয়মের মধ্যে। এরই মধ্যে তিনি প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে আরোগ্য ভবনে গিয়ে বৃদ্ধ সাধুদের এবং সেবা প্রতিষ্ঠানে অসুস্থ সাধুদের দেখে আসতেন। কোনো সাধু অসুস্থ হলেই তিনি যেখানেই থাকুন না কেন নিয়মিত খোঁজ নিতেন। এর মধ্যেই চলতো রামকৃষ্ণ সংগ্রহ মন্দির, অর্থাৎ যেটা ঢুকেই আমরা বেলুড় মঠের মিউজিয়াম দেখি, সেই রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের কাজ। এবং পূজনীয় মহারাজের একাগ্রতা ছিল একেবারে গল্পের মতন, একেবারে প্রচণ্ড কনসেন্ট্রেশন ছিল একেবারে। সেসব ঘটনা আমরা তাঁর জীবনী বইতে পাই। নিয়মিত সাধন ভজনে তাঁর ছেদ পড়তে কেউ কখনো দেখেছে বলে শোনা যায় না। একভাবে সোজা হয়ে 2 ঘন্টা বসে জপ ধ্যান করতেন। যখন শুয়ে থাকতেন তখনও দেখা যেত হাতে কর গোনা চলছে। ঘুমের মধ্যেই তিনি জপ করতেন। কেউ কোনো জিনিস তাকে দিতে গেলে তিনি প্রয়োজন না হলে গ্রহণ করতেন না। একবার এক ভক্ত মহারাজকে একজোড়া জুতো কিনে দিতে চাইলে তিনি রাজি হননি। পরে একদিন দোকান থেকে অনেক ভালো ভালো বিভিন্ন রকম জুতো নিয়ে এসে একজন লোক সহ এসে হাজির হলেন। মহারাজকে বললেন, মহারাজ আপনার পায়ে কোন জুতোটি হয় একবার দেখুন তো, এই জুতোগুলো সব বিদেশি, খুবই আরামপ্রদ। মহারাজ তাকে বললেন, আমার জুতো আছে
এখন জুতোর প্রয়োজন নেই, তুমি এসব নিয়ে যাও। সে খুবই জোর করা শুরু করলো। মহারাজ তখন তাঁর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললেন, আমার জুতোর প্রয়োজন নেই, আমি পায়ে দিয়ে দেখবও না। ঠিক আছে, থ্যাংক ইউ বলে উঠে ঘরে চলে গেলেন। বিফল মনোরথ হয়ে ভক্তটি ফিরে গেলেন। আপাত কর্ম কঠিন এই মানুষটির মধ্যেও কিন্তু সরসতা ছিল। তিনি হাসি ঠাট্টা করতেন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে তার অবদান শুধু এই সংঘের জন্য নয়, সারা ভারতের সাংস্কৃতিক সারস্বত সাধনার ইতিহাসে অম্লান অক্ষরে খোদিত হয়ে থাকবে। মহারাজের শরীর হয়তো পটু না হলেও মানসিক ক্ষমতার অভাব দেখা যেত না। হজমের সমস্যা, কোমর এবং হাঁটুর যন্ত্রণা দীর্ঘদিনের সঙ্গী ছিল। আয়ুর্বেদ চিকিৎসায় তার কিছুটা উপশম হলেও তা আবার বাড়ে। শেষ পর্যন্ত অনেকের অনুরোধে হাঁটু অপারেশন করেন 2016 সালে। 2017 সালে তার একটা ব্রেন স্ট্রোক হয়। তার ফলে অসুস্থতায় দীর্ঘদিন কাটতে থাকে এবং চিকিৎসা ও বিশ্রামের পর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। 1922 পড়তেই মহারাজের অসুস্থতা আবার বাড়ে, জ্বর ইনফেকশন আসে। জ্বর এবং নিউমোনিয়া নিয়ে কয়েকবার তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, সুস্থ হয়েছেন, ফিরে এসে আবার কাজ শুরু করেছেন। রাত্রে অনেক সময় তার ভালো ঘুম হতো না। সেবক বলতেন, মহারাজ আমি মায়ের গান করি, আপনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন। মাঝে মাঝেই জয় মা বলে উঠতেন। একদিন বলে উঠলেন, কই মা, কোথায় গেল মা? এইভাবেই চলল 11ই অক্টোবর পর্যন্ত। তারপর জ্বর নিয়ে সেবা প্রতিষ্ঠানে ভর্তি হলেন। হঠাৎ হাসপাতালের বেডে উঠতে উঠতে বললেন, এবার শরীর থেকে মনকে আলাদা করতে হবে। অসুস্থতার বাড়াবাড়ি হলো, আইসিইউতে যেতে হলো। ভেন্টিলেটর দেওয়ার আগে মহারাজের শেষ কথা ছিল, কি করব, জয় ঠাকুর, জয় মা। তারপর অবনতি হয় শরীরের। কলকাতার বড় বড় ডাক্তারদের নিয়ে মেডিকেল বোর্ড বসেছিল, ডায়ালিসিসও করা হয়েছিল। 1 এপ্রিল থেকে আরও লক্ষণ তার খারাপ হয়েছিল। জ্বর 1 এপ্রিল সকাল থেকে অন্য কোনো রোগের লক্ষণ দেখা যায়নি। একটু ভুল বললাম, মাফ করবেন। জ্বর নেই, লাংস পরিষ্কার ছিল। কিন্তু বিকেল 5:30 ভক্তদের প্রণাম শুরু হলো। 6:40 তাঁর প্রণাম শেষ হলো। 6:50 পূজনীয় মহারাজের হৃদযন্ত্র থেমে গিয়েছিল চিরকালের জন্য। অর্থাৎ রামকৃষ্ণ সংঘের বহুমানিত এই মৃত্যুহীন প্রাণ স্বামী প্রভানন্দজি মহারাজ 1 এপ্রিল 2023 সালে সেই রামকৃষ্ণ লোকে চলে গেলেন। গরিব, রোগী, বিপন্ন মানুষ দেখে সেই মহারাজ ঝাঁপিয়ে পড়তেন, তাদের জন্য ভাবতেন। তিনি ছিলেন যেন মনীষী, আচার্য, লেখক, গবেষক, প্রবক্তা, প্রবর্তক, শাসক এবং মানবপ্রেমিক। 17ই অক্টোবর 1931 সালে যে মহাজীবনের আবির্ভাব ঘটেছিল, সেই মহাজীবনের তিরোধান হলো 1 এপ্রিল 2023 সালে। এবং সম্প্রতি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী পরিষদ স্বামী প্রভানন্দ স্মৃতিতর্পণ নামে একটি গ্রন্থ প্রকাশ করেছেন, যার নাম উৎস। সেটি একেবারে অসাধারণ। পূজনীয় মহারাজ বলতেন, বিশেষ এক জিজ্ঞাসা নিয়ে একজন নবীন সন্ন্যাসীকে গভীর বিশ্বাস আর ভাব নিয়ে বলেছিলেন যে ঠাকুর মাকে ধরে থাকবে সারা জীবন, নিত্য প্রার্থনা করবে তাঁদের কৃপা করুণা, দেখবে তাঁরা তোমার ডাক শুনবেনি, তোমার জীবনে তাঁরা আসবেনি। রামকৃষ্ণ সংঘ চিরকাল এই আধ্যাত্ম সাধনায় নিয়োজিত রয়েছে। সেই আধ্যাত্মিক ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীরা সেই জন্য আমাদের জন্য তাদের এই জীবন নাট্যে রেখে যান এক অনবদ্য কীর্তি। একদিন সমাজ সেবায় আগ্রহী এক ব্যক্তিকে বলেছিলেন, স্বামীজিকে প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করো, দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। প্রত্যয়ী যৌবনের প্রারম্ভে একদিন রামবাগানে বস্তির কাজের অভিজ্ঞতায় বুঝেছিলেন, এই যন্ত্রণা দগ্ধ মানুষগুলোর চোখের দৃষ্টিতে তাদের আশা আকাঙ্ক্ষায় প্রকাশিত চৈতন্য সত্তাকে স্পষ্ট অনুভব করা যায়। তাই সভ্য নামধারী যে কোনো সমাজকে বস্তি নামক দাগটিকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করতে হবে। তাঁর কৃপা প্রাপ্ত সন্তানেরা মাঝে মাঝেই শুনতেন, বি সিনসিয়ার টু ইয়োর সেলফ অ্যান্ড টু শ্রীরামকৃষ্ণ।
ওই যে ঠাকুর মাকে ধরে থাকবে সারা জীবন, নিত্য প্রার্থনা করবে তাদের কৃপা করুণা, দেখবে তাঁরা তোমার ডাক শুনবেনি, তোমার জীবনে তাঁরা আসবেনি। সত্যি সত্যি এই মহারাজের বাবা মাও ছিলেন অত্যন্ত সৎ সরল এবং ধর্মপ্রাণ মানুষ। মহারাজকে অনেকেই স্মরণ করতেন বরুণদা বলে, বরুণ মহারাজ বলে, এবং পাথুরিয়া ঘাটাতেও তার অনবদ্য অবদান ছিল। সেখানেও তিনি ছাত্রদের মাঝে কাজ করেছেন। আমাদের ডক্টর সচ্চিদানন্দ ধর তিনি লিখেছিলেন যে বরুণ মহারাজ চিরকালই স্বামী লোকেশ্বরানন্দজির বিশেষ স্নেহভাজন ছিলেন এবং তার সকল কাজের অন্যতম সহায়ক ছিলেন। আবাল্য ত্যাগ এবং সেবার ভাবে উদ্বুদ্ধ বরুণ মহারাজজি বহু প্রতিভার অধিকারী, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের বিশেষ চিহ্নিত সংঘ সেবক ও সংঘ চালক, জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। বলছেন তার আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং আমার প্রতি তার করুণার কথা বলে শেষ করা যাবে না। ওই পাথুরিয়া ঘাটা আশ্রমে তাকে দেখেছেন, সেই জন্য তিনি সেটি বারবার উল্লেখ করেছেন। আমরাও সত্যি সত্যি এই সংঘ সেবক, সংঘ চালক, মৃত্যুহীন প্রাণ পরম পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজের স্মৃতিতর্পণের মধ্যে দিয়ে আজকের সৎকথায় মহারাজকে আমাদের সামান্য স্মৃতি অর্ঘ্য এবং প্রণামটুকুই নিবেদন করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।